যাওয়া যাবে সাভারের হেমায়েতপুর থেকে রাজধানীর ভাটারা। চালু 2028-এ। আসছে বর্ষায় জাজিরা প্রান্তে ভয়ঙ্কর হতে পারে পদ্মা, প্রস্তুত সেতু বিভাগ। উন্নয়নশীল দেশের কাতারে প্রবেশ করছে বাংলাদেশ। মাথাপিছু আয়, মানব সম্পদ, অর্থনৈতিক ঝুঁকি 3 সূচকে উন্নীত। শনিবার প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন। কোনো ঘোষণা ছাড়াই হঠাৎ খুলনা থেকে 18 রুটে বাস চলাচল বন্ধ। বিএনপির বিভাগীয় সমাবেশ কেন্দ্র করে এমন কাণ্ড, দাবি নেতাদের। দেখছিলেন শিরোনাম। প্রবাসের সময়ে সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। কারাগারে লেখক মুশতাকের মৃত্যুর প্রতিবাদে সন্ধ্যায় মশাল মিছিল করেছে প্রগতিশীল বাম ছাত্র সংগঠনগুলো। পরে পুলিশি বাধায় মিছিলটি পণ্ড হয়ে যায়। এ সময় দুপক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও ইট পাটকেল নিক্ষেপ হয়। এর আগে সকালে ডিজিটাল নিরাপত্তা আইনে কারাবন্দী লেখক মুশতাক আহমেদের মৃত্যুর প্রতিবাদে রাজধানীর শাহবাগে সড়ক অবরোধ করে বিক্ষোভ হয়। বিক্ষোভ সমাবেশ থেকে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি জানানো হয়। এদিকে কারাগারে লেখক মুশতাকের মৃত্যুর বিষয়টি খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। সকালে একই দাবিতে শাহবাগ চত্বরে অবস্থান নেয় সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট সহ কয়েকটি বাম সংগঠনগুলো। এতে যান চলাচল ব্যাহত হয়। এ সময় লেখক মুশতাকের মৃত্যুর ঘটনা তদন্তের পাশাপাশি ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি জানান তারা। এটি কোনো স্বাভাবিক মৃত্যু নয়, আমরা এর সঙ্গে জড়িত প্রত্যেকের দৃষ্টান্তমূলক বিচার দাবি করি। রাজধানীতে এক অনুষ্ঠানে গণস্বাস্থ্যের ট্রাস্টি ডক্টর জাফরুল্লাহ চৌধুরীও ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি জানান। ডিজিটাল নিরাপত্তাকে এখনই কবর দেওয়ার সময় এসেছে। এদিকে সুনির্দিষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে ডিজিটাল নিরাপত্তা আইনে লেখক মুশতাক বন্দী ছিলেন জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন তার মৃত্যুর বিষয়টি তদন্ত করে দেখা হবে। পোস্টমর্টমের পরে আমরা সঠিকভাবে বলতে পারবো যে কেন এই মৃত্যুটা হয়েছে। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। কোনো ঘোষণা ছাড়া হঠাৎ খুলনার 18 রুটে 24 ঘন্টার জন্য বন্ধ হয়ে গেছে অভ্যন্তরীণ ও দূরপাল্লার বাস চলাচল। আর এতে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। শুক্রবার সন্ধ্যা 6টা থেকে শুরু হয়ে শনিবার সন্ধ্যা 6টা পর্যন্ত এই কর্মসূচি চলবে। বিএনপির শনিবারের বিভাগীয় মহাসমাবেশকে কেন্দ্র করে পূর্ব পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটানো হয়েছে বলে দাবি বিএনপির। কোনো ঘোষণা ছাড়াই খুলনায় শুক্রবার সন্ধ্যা 6টা থেকে 24 ঘন্টার কর্মবিরতিতে যান পরিবহন শ্রমিকরা। বন্ধ হয়ে যায় খুলনা থেকে 18টি রুটে যাত্রীবাহী বাস চলাচল। সন্ধ্যার পর থেকে খুলনার সোনাডাঙ্গা বাস টার্মিনাল থেকে অভ্যন্তরীণ ও দূরপাল্লার কোনো বাসই ছেড়ে যায়নি। শ্রমিক নেতাদের দাবি, খুলনা মালিক সমিতির সাথে সাতক্ষীরা মালিক সমিতির দ্বন্দ্বের কারণে পূর্ব ঘোষিত আলটিমেটাম অনুযায়ী কর্মবিরতি পালন করা হচ্ছে। দীর্ঘদিন সাতক্ষীরা রোডের সাথে একটা টানাপোড়েন চলতেছিল আমাকে লোকাল মালিক সমিতির সাথে। এই সব মিলাই মালিক সমিতি এই সিদ্ধান্ত নিয়েছে। সাতক্ষীরা মালিক সমিতি পাশাপাশি আমাদের মালিক সমিতির যে প্রস্তাব রোডেশন নিয়ে, সেই প্রস্তাবটা তারা মাইনে নিতেছে না। এদিকে বিএনপি নেতারা বলছেন, শনিবার দলটির বিভাগীয় মহাসমাবেশ বানচাল করতেই পরিবহন ধর্মঘট ডাকা হয়েছে। সরকারি ষড়যন্ত্রের প্রতিবাদেই এবারের এই সমাবেশ। এই সমাবেশ ঘিরে সরকার সমাবেশ বানচালের জন্য নানান ধরনের ষড়যন্ত্র করেছে, পরিবহন বন্ধ করে দিয়েছে। অন্যদিকে পূর্ব ঘোষণা ছাড়াই বাস চলাচল বন্ধ হওয়ায় বিপাকে পড়েছে যাত্রীরা। আসছি তো ঢাকায় যাওয়ার জন্য, বাট এসে দেখি যে এখানে হঠাৎ করেই বাস বন্ধ। এসে দেখি যে আপনার কোনো গাড়ি যাচ্ছে না, এখান থেকে সব গাড়ি ঘোড়া বন্ধ। কিছু না জানায় এরকম একটা জিনিস আসলে বিভ্রান্তিকর অবস্থায় পড়তে হয়। খুলনা থেকে প্রতিদিন 18টি রুটে প্রায় 5 শতাধিক যাত্রীবাহী বাস ছেড়ে যায়। তরিকুল ইসলাম, সময় সংবাদ, খুলনা। মেট্রো রেল প্রকল্পের আওতায় সাভারের হেমায়েতপুর থেকে রাজধানীর ভাটারা পর্যন্ত প্রায় 20 কিলোমিটার অংশের কাজ শুরু হয়েছে। প্রাথমিকভাবে চলছে মাটি পরীক্ষার কাজ। এরই মধ্যে নিয়োগ দেওয়া হয়েছে পরামর্শক প্রতিষ্ঠানও। উড়াল ও পাতালের সমন্বয়ে কাজ শেষ হওয়ার লক্ষ্য 2028 সালে। রাশেদ লিমনের রিপোর্ট। সাভার থেকে গাবতলীর দিকে আসতেই রাস্তার বাঁ দিকে চোখে পড়বে এমন কর্মতৎপরতা। ছোট ছোট ব্যারিকেড দিয়ে চলছে মেট্রো রেল 5-এর কাজ। মেট্রো রেল 5-এর সাউদার্ন রুটের আওতায় মাটির সমীক্ষা করতেই এই কর্মযজ্ঞ। উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রো রেলের কাজ তো প্রায় শেষের পথে। এবার চলছে প্রকল্প 5-এর আওতায় হেমায়েতপুর থেকে ভাটারা পর্যন্ত মেট্রো রেলের কাজ। এরই অংশ হিসাবে প্রাথমিক পর্যায়ে হেমায়েতপুর থেকে গাবতলী পর্যন্ত এমন 10টি পয়েন্টে চলছে
সয়েল টেস্টের কাজ। প্রাথমিক অবস্থায় প্রতিটি ভায়াডাক্ট এলাকায় মাটি সংগ্রহ করে করা হবে সমীক্ষা। সয়েল টেস্টের পাশাপাশি আমরা আরও কিছু টেস্ট করতেছি, যেমন প্রেশার মিটার বা সিপিটিউ, পিজোমিটার, ওয়াটার স্ট্যান্ড পাইপ। 20 কিলোমিটার দৈর্ঘ্য এই মেট্রো রেল হেমায়েতপুর থেকে শুরু হয়ে গাবতলী, টেকনিক্যাল, মিরপুর 1, মিরপুর 10, মিরপুর 14, কচুক্ষেত, বনানী, গুলশান 2, নতুন বাজার হয়ে যাবে ভাটারা পর্যন্ত। এটার ফিজিবিলিটি স্টাডি আমাদের শেষ হয়েছে, এখন সার্ভেগুলো চলছে, অনেকগুলো সার্ভে আমরা একসাথে শুরু করেছি। উড়াল আর পাতাল 2 মিলিয়েই হবে এই মেট্রো রেল, যার হেমায়েতপুর থেকে প্রথম 5টি স্টেশন হবে উড়াল। এরপর গাবতলী থেকে শুরু হবে পাতাল লাইন, পরের 9টি অর্থাৎ নতুন বাজার পর্যন্ত মাটির নিচ থেকে গিয়ে সবশেষ স্টেশন ভাটারায় হবে উড়াল। এরই মধ্যে নিয়োগ করা হয়েছে এই প্রকল্পের পরামর্শক প্রতিষ্ঠান। বেসিক ডিজাইনের কাজটা চলছে, কারণ বেসিক ডিজাইন শেষ করে ডিটেল ডিজাইনে যেতে হবে। এখানে অগ্রগতি 51%। সরকারি বেসরকারি মিলিয়ে এই প্রকল্পের নির্মাণ ব্যয় হচ্ছে 41,238 কোটি 54 লাখ টাকা, যা 2028 সাল নাগাদ শেষ হবার কথা রয়েছে। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। পদ্মার গতিপথ আবার দ্রুত পরিবর্তন হওয়ায় মাওয়ায় চর পড়েছে আর স্রোত বাড়ছে জাজিরার দিকে। সংশ্লিষ্টরা বলছেন, প্রাকৃতিক কারণেই পদ্মা জাজিরা এলাকায় রুদ্রমূর্তি ধারণ করতে পারে। তাই কাঁঠালবাড়ি ঘাট সরিয়ে সেখানে নদী শাসনের কাজ চলছে পুরো দমে। আর পরিস্থিতি মোকাবেলায় সব প্রস্তুতি গ্রহণ করেছে সেতু বিভাগ। বিস্তারিত নাসিরউদ্দিন উজ্জ্বলের রিপোর্টে। ছবি তুলেছেন আবু সাইদ। পদ্মার গতিপথ পাল্টে মাওয়া থেকে জাজিরার দিকে স্বরূপে আবির্ভূত হতে যাচ্ছে। আজ করতে পেরে আগে ভাগে নদীকে নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে নানা পদক্ষেপ। কাঁঠালবাড়ি থেকে ফেরিঘাট সরিয়ে নেওয়া হয়েছে বাংলা বাজারে। কাঁঠালবাড়ির কাছে পদ্মায় উচ্চ ক্ষমতার 4টি ড্রেজার একযোগে কাজ করছে। ভাঙনের আশঙ্কায় প্রস্তুত রাখা হয়েছে 36 লাখ ব্লক। জাজিরা সাইডে প্রায় 10.5 কিলোমিটার পর্যন্ত আমরা এদিকে প্রোটেকশন করতেছি, স্লোপের এই নদীর পাড়ের প্রোটেকশন করে আসতেছি। পদ্মা সেতুর নদী শাসন প্রকৌশলীরা বলছেন, প্রাকৃতিক কারণেই নদীপথ পরিবর্তন হচ্ছে, তাই বর্ষার আগেই পদ্মাকে নিয়ন্ত্রণে সব প্রস্তুতি নেওয়া হয়েছে। 2,000 plus is 700 workers. This is now is Senhaidu is so many barge work, so many dredging work. Now the barge is a four piece big dredging work. আশা করতেছি যে সামনে বর্ষার সময়ের পূর্বে আমাদের বেশিরভাগ নদী শাসন কাজ শেষ হয়ে যাবে। আমাদের স্রোতে বা ঢেউয়ে আমাদের নদী ভাঙ্গনে আর আঘাত হানবে না। মাওয়া প্রান্তে 2 কিলোমিটার এবং জাজিরা অংশে প্রায় 12 কিলোমিটার এলাকায় নদী শাসন করছে চীনা ঠিকাদার সিনো হাইড্রো কর্পোরেশন লিমিটেড। সেতু নির্মাণ ঘিরে প্রমত্তা পদ্মা শাসনে চীনা কোম্পানির সাথে 8,707 কোটি 81 লাখ টাকার চুক্তি হয়েছে। নদী শাসনে বিশ্বের কোথাও এত বড় অঙ্কের চুক্তি হয়নি। বিশ্ব রেকর্ডের এই চুক্তির কাজের অগ্রগতি এখন প্রায় 80%। নাসিরউদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ, মুন্সিগঞ্জ। উন্নয়নশীল দেশের কাতারে প্রবেশ করছে বাংলাদেশ। সব শর্ত পূরণ করে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে গৌরব অর্জন করছে দেশ। শনিবার এ সুখবর জানিয়ে সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জন্মের 50 বছরের মধ্যে দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। গত 2 দশকে অর্থনৈতিক প্রবৃদ্ধি বা সামাজিক উন্নয়ন যে কোনো সূচকে বাংলাদেশের অগ্রগতি অভূতপূর্ব। সামাজিক নিরাপত্তা, অর্থনৈতিক উন্নয়ন, অবকাঠামো উন্নয়ন, দারিদ্রতা হ্রাস, মাথাপিছু আয় বৃদ্ধি সহ সব ক্ষেত্রে বিশ্বে বাংলাদেশ এক বিস্ময়ের নাম। বাস্তবায়ন হচ্ছে পদ্মা সেতু, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, পায়রা গভীর সমুদ্র বন্দর, ঢাকা মেট্রো রেল সহ বড় বড় মেগা প্রকল্পগুলো। 80 দশকে স্বল্পোন্নত দেশের কাতারে থাকা বাংলাদেশ চ্যালেঞ্জ মোকাবেলা করে পৌঁছে যাচ্ছে উন্নয়নশীলের কাতারে। এজন্য পেরোতে হয়েছে বন্ধুর পথ। 1975 সাল থেকে জাতিসংঘের স্বল্পোন্নত দেশের তালিকায় রয়েছে বাংলাদেশ। সেখান থেকে উন্নয়নশীল হতে সংস্থাটির নিয়ম অনুযায়ী কোনো দেশ পরপর 2টি ত্রিবার্ষিক পর্যালোচনায় উত্তোলনের মানদণ্ড পূরণে সক্ষম হলেই কেবল চূড়ান্ত সুপারিশ পায়। আর এসব শর্তই এখন বাংলাদেশের আয়ত্তে। মাথাপিছু আয়, মানব সম্পদ সূচক ও অর্থনৈতিক ভঙ্গুরতা সূচক, এই 3টি যে কোনো 2টি অর্জনের শর্ত থাকলেও বাংলাদেশ 3টি সূচকে মানদণ্ডে উন্নীত হয়েছে।
2020 সালে বাংলাদেশের মাথাপিছু আয় ছিল $1,827। মানব সম্পদ সূচকে বাংলাদেশের পয়েন্ট 75.3, কিন্তু উন্নয়নশীল হতে প্রয়োজন ছিল আরও কম 66 পয়েন্ট। অর্থনৈতিক ভঙ্গুরতার সূচকে বাংলাদেশের অর্জন 25.2 পয়েন্ট। বলা যায় সব মানদণ্ডে গতিশীল বাংলাদেশ। এসব পর্যালোচনা শেষে ইউএনসিডিপির সভায় আসতে যাচ্ছে চূড়ান্ত সিদ্ধান্ত, উন্নয়নশীল বাংলাদেশের ঘোষণা। ফেরদৌস লিপি, সময় সংবাদ, ঢাকা। বধূকার ফয়সালা হবে আদালতে। দুপক্ষই তদন্ত আদালতের উপর আস্থা রাখতে চান। ক্রিকেটার নাসির হোসেনের আইনজীবী জানান, তারা মামলার বাদী রাকিব হাসানের বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছেন। আর রাকিব হাসান জানান, তারাও আইনি লড়াইয়ে প্রস্তুত। এদিকে পিবিআই বলছে, আদালতের নির্দেশনা পেলেই শুরু হবে তদন্ত। এক বধূ নিয়ে দুইজনের দ্বন্দ্ব গড়িয়েছে আদালতে। আদালতের বাইরেও চলছে দুপক্ষের বাগযুদ্ধ। ক্রিকেটার নাসির হোসেনের বিয়ে নিয়ে আলোচনা সমালোচনা চলছে দেশ জুড়ে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও পক্ষে বিপক্ষে নানা মন্তব্য আসছে। তাহলে এই বিতর্কের অবসান কোথায়? দুপক্ষই বলছে যা হবে আদালতে। আমাদের যে কোনো ক্রিকেটার নাসির হোসেনের আইনজীবী জানান, ডিভোর্স দেওয়ার পরও অন্যের বউকে নিজের দাবি করায় মামলার বাদীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবেন তারা। সে বিষয়ে কাজ চলছে। আমরা অবশ্যই আইনি পদক্ষেপ গ্রহণ করব এবং তার জন্য আমাদের আলোচনা এবং পরীক্ষা নিরীক্ষা চলছে। আমরা তদন্তকারী কর্তৃপক্ষের কাছে আমাদের প্রমাণ পেশ করব, তারপর তদন্ত শেষ হবার পরে আদালতে আমাদের বক্তব্য পেশ করব। তামিমাকে নিজের বৈধ বউ দাবি করা রাকিব হাসান জানান, তারা মামলা করলে সেটিও আইনগতভাবে মোকাবেলা করা হবে। তারা যদি আমার বিরুদ্ধে প্রমাণ দেখাইতে পারে যে আমি তার ডিভোর্সের পেপার, সেটা আইনি কথা বলবে, আমার লয়ার কথা বলবে, ঠিক আছে, আমার প্রমাণ কথা বলবে, আমার সমস্ত ডকুমেন্টস কথা বলবে। পিবিআই প্রধান জানান, তারা আদালতের নির্দেশ এখনো পাননি, পেলেই শুরু হবে তদন্ত। বিজ্ঞ আদালত যখন নির্দেশ দেয়, কয়েকদিন সময় নেয় পিবিআই হেডকোয়ার্টারে বা পিবিআই ওই সংশ্লিষ্ট ইউনিটে পৌঁছতে। এটি আসলে পরে এটি দেখে আমরা আমাদের তদন্ত কর্মকর্তা নিয়োগ দেব। আগামী 30 মার্চ এই মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য রয়েছে। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। রোববার অনুষ্ঠিত হতে যাচ্ছে ৫ম ধাপের পৌরসভা নির্বাচন। এ ধাপে 30 পৌরসভায় ভোট নেওয়া হবে। নির্বাচনের শেষ দিনে প্রচারণায়ও ব্যস্ত সময় পার করেন মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। ভোটারদের দ্বারে দ্বারে ঘুরে দেন নানা প্রতিশ্রুতি। চট্টগ্রামের মিরসরাইয়ে শুক্রবার সকাল থেকে জনসংযোগে ব্যস্ত সময় কাটিয়েছেন প্রার্থীরা। শেষ মুহূর্তের প্রচারণায় স্লোগানে মুখর পুরো এলাকা। এই পৌরসভায় মেয়র পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলেও কাউন্সিলর পদ নিয়ে চলছে হাড্ডাহাড্ডি লড়াই। বারৈয়ারহাট পৌরসভাও জমজমাট প্রচারণায়। সৎ মন মানুষ থাকলে এমনি উন্নয়ন করা যায়। আমি উন্নয়ন করার জন্য এলাকাবাসীর জন্য এই পদে আসছি। জনগণ আমার পাশে আছে, আমার এলাকার মুরব্বীরা, আমি কখনো দেখিনি এত স্বতঃস্ফূর্তভাবে অন্য কোনো প্রার্থীর সাথে, আমাদের এলাকার কোনো প্রার্থীর সাথে এভাবে যেতে আমি কখনোই দেখি নাই। উন্নয়ন দিবে। বগুড়ায় বাড়ি বাড়ি গিয়ে প্রচারণা আর উঠান বৈঠকে ব্যস্ত সময় পার করেছেন মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। দিয়েছেন এলাকার উন্নয়নের নানা প্রতিশ্রুতি। এখানে মানুষ ধানের শীষে নির্বাচন ভোট দেওয়ার জন্য অপেক্ষা করছে যে কখন তারা ভোট দিতে পারবে। 100তে 100% আমরা নিশ্চিত যে বিএনপির ধানের শীষে বিজয় সুনিশ্চিত। উন্নয়ন নিতে হলে সরকারি দলকে ভোট দিতে হবে, কারণ আপনারা জানেন জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশের মধ্যে বিশ্বের মধ্যে একটা রোল মডেল। এদিকে ভোলা ইভিএমে ভোট গ্রহণ সফল করতে একযোগে 20টি কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে মক ভোট। এ সময় ইভিএম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানান সাধারণ মানুষ। এই পদ্ধতিটা আমার কাছে মনে হয়েছে যে খুব সহজ এবং খুব সুন্দর একটা পদ্ধতি। অন্যদের সাহায্য সহযোগিতা তেমন প্রয়োজন পড়ছে না, নিজের ভোটটা নিজে দিতে পারছি। আমরা বিগত নির্বাচনে যেভাবে ভোট দিচ্ছি তার চাইতে অনেক সহজ একটা পদ্ধতি। পঞ্চম ধাপের এই নির্বাচনে আগামী রোববার 30টি পৌরসভায় ভোট গ্রহণ হবে। শুক্রবার মধ্যরাতে শেষ হবে এই নির্বাচনের প্রচারণা। কিফায়াত শাকিল, সময় সংবাদ। ফ্রান্সে করোনা সংক্রমণ উদ্বেগজনক হারে বেড়ে যাওয়ায় কয়েকটি শহরে লকডাউন ঘোষণা করা হয়েছে। করোনার ভ্যাকসিন গ্রহণেও অনেকের মাঝে রয়েছে নানা দ্বিধাদ্বন্দ্ব। ফ্রান্সের প্যারিস থেকে এ বিষয়ে আরও জানাচ্ছেন লুৎফুর রহমান বাবু। দক্ষিণ আফ্রিকা ও ব্রাজিল থেকে আসা করোনার নতুন উপসর্গে এখন আক্রান্ত হচ্ছেন বেশি সাধারণ মানুষজন, আর এই উপসর্গটি খুব দ্রুত ছড়াচ্ছে। ফ্রান্সে করোনা সংকট অব্যাহত রয়েছে, এখনও প্রতিদিন আক্রান্ত হচ্ছেন আর মারা যাচ্ছেন অনেকেই।
দেশটিতে ইতিমধ্যেই করোনার টিকা প্রদান শুরু হয়েছে। 2.7 মিলিয়নেরও বেশি মানুষ এখন পর্যন্ত এই করোনার টিকা গ্রহণ করেছেন, যা মোট জনসংখ্যার 2% কাছাকাছি। তবে টিকা গ্রহণে কিছুটা দ্বিধাদ্বন্দ্ব রয়েছে অনেকের মাঝেই, এমনটাই জানিয়েছেন এই প্রবাসী বাংলাদেশি। আসলে ফ্রান্সে অনেক আগেই তো ভ্যাকসিন এসে গেছে এবং অনেক লোকই এই ভ্যাকসিনটা নিয়ে নিয়েছে অলরেডি। কিছু সংখ্যক লোক দ্বিধাদ্বন্দ্বতার ভিতরে ভুগতেছে, আসলে ভ্যাকসিনটা নিবে কি নিবে না। ফ্রান্সে প্রতিদিনই মানুষ আক্রান্ত হচ্ছে, পাশাপাশি সর্দি কাশি অ্যালার্জিজনিত অনেক রোগেও মানুষ আক্রান্ত হচ্ছে। করোনা ঠেকাতে রাত্রিকালীন কারফিউ সহ সরকার নানা পদক্ষেপ নিলেও সাধারণ মানুষের মধ্যে অনেকেই তা মানছেন না। ফ্রান্সের নিস ও ড্রাঙ্কাং শহরে উদ্বেগজনক হারে করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় দেশটির স্বাস্থ্যমন্ত্রী অলিভার ভেরন লকডাউন ঘোষণা করেন। উইকেন্ডে এই লকডাউন বলবৎ থাকবে। এদিকে ফ্রান্সের প্রধানমন্ত্রী জন কাস্তিয়াক এক সংবাদ সম্মেলনে দেশটির 20টি ডিপার্টমেন্টে করোনার সংক্রমণ অনেক বেড়ে যাওয়ায় এই এলাকাগুলোতে কঠোর পদক্ষেপ বা বিধিনিষেধ আরোপ করা হবে বলে জানিয়েছেন। ফ্রান্সে 65 বছরের উপরের মানুষজন এখন করোনা টিকা গ্রহণের সুযোগ পাচ্ছেন, তবে সাধারণ মানুষের প্রত্যাশা খুব শীঘ্রই সরকার সবার জন্য সেই সুযোগ প্রদান করবে। মোহাম্মদ লুৎফুন বাবু, সময় সংবাদ, প্যারিস। চীনের উহান থেকে ছড়িয়ে পড়া করোনা ইতালিতে প্রথম শনাক্ত হয়েছিল 2020 সালের ফেব্রুয়ারির শেষের দিকে। একই বছরের 22 ফেব্রুয়ারি 78 বছরের এক বৃদ্ধের মৃত্যুর মধ্য দিয়ে ইতালি হয়ে উঠেছিল ইউরোপের প্রথম করোনা মৃত্যুপুরী। ইতালির করোনা মহামারীর এক বছরের সার্বিক পরিস্থিতি তুলে ধরেছেন সহকর্মী মাকসুদ রহমান। গেল এক বছরে করোনা মহামারীতে আর্থসামাজিক ক্ষেত্রে ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে ইতালি। দীর্ঘদিন লোকসানের কারণে বন্ধ হয়ে গেছে বহু ব্যবসা প্রতিষ্ঠান, কর্মহীন হয়ে পড়েছে লাখ লাখ মানুষ। এক বছর যাবৎ করোনার পরিস্থিতিতে আমাদের অর্থনৈতিক অবস্থা, ব্যবসা বাণিজ্যের অবস্থা খুবই খারাপের দিকে। পরিস্থিতি সামাল দিতে 7,50,000 কোটি ইউরোর সহায়তা তহবিল ঘোষণা করে সরকার। কর্মজীবী ও ব্যবসায়ীদের দেওয়া হয় বিভিন্ন আর্থিক সহায়তা। তারপরও গত এক বছরে ইতালির জিডিপি কমেছে রেকর্ড 8.9%। সামনে আরো ভালো হয়ে যাবে, কিন্তু তারপর কান্ট্রিতে আমরা যারা কাজ করি অনেক ভালো অবস্থানে আছে। অর্থনৈতিক দুরবস্থার লাগাম টানতে 2,09,000 কোটি ইউরোর জরুরি অর্থ সহায়তা অনুমোদন দেয় ইউরোপের কেন্দ্রীয় ব্যাংক। এই অর্থ ব্যবহারের খাত নির্ধারণ নিয়ে শরিক দলগুলোর তুপের মুখে পদত্যাগে বাধ্য হন তৎকালীন প্রধানমন্ত্রী জোসেফ কন্তে। নতুন প্রধানমন্ত্রী মারিও দ্রাগির নেওয়া নানা পদক্ষেপে নতুন স্বপ্ন দেখছে ইতালির সাধারণ মানুষ। প্রত্যাশা আবার ফিরবে সুদিন। ইতালিতে এ পর্যন্ত মোট আক্রান্ত হয়েছে 28 লাখেরও বেশি মানুষ, মারা গেছে প্রায় 97,000। এর মধ্যে প্রবাসী বাংলাদেশি রয়েছে 21 জন। মাকসুদ রহমান, সময় সংবাদ, ইতালি। করোনা মহামারীর কারণে সাদামাটাভাবেই উদযাপন হয়েছে কুয়েতের জাতীয় স্বাধীনতা দিবস। ছিল না উৎসবের আমেজ। শরীফ মোহাম্মদ মিজানুর রহমানের তথ্য, ছবিতে রিপোর্ট। মহামারীতে ম্লান কুয়েতের 60তম জাতীয় ও 30তম স্বাধীনতা দিবসের আয়োজন। প্রতি বছর উৎসবমুখর পরিবেশে নানা আয়োজনের মধ্য দিয়ে কুয়েতে উদযাপিত হয় এই দুটি দিবস। দিবসকে কেন্দ্র করে কুয়েতের গুরুত্বপূর্ণ স্থাপনা ও সরকারি বেসরকারি ভবন, সড়ক, পার্ক, শপিং মল সহ সব স্থান জাতীয় পতাকার রঙে সাজিয়ে তোলা হয়। দেশটির বিভিন্ন অঞ্চলে আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠানের। কিন্তু করোনা বিধিনিষেধের কারণে এবার ঘরে বসেই উদযাপিত হচ্ছে জাতীয় ও স্বাধীনতা দিবস। সকল প্রবাসী ভাইদেরকে অনুরোধ করব যাতে কোনো গ্যাদারিং, কোনো ওই করোনার মহামারীর যে নিষেধাজ্ঞা দেওয়া আছে, যেভাবে করে স্বাস্থ্যবিধি মেনে সবাই চলাফেরা করবে। কুয়েতের স্বাধীনতা দিবস উদযাপন হচ্ছে না এবং আমরা সবাই কুয়েতের আইন শৃঙ্খলা মাইনা বিভিন্ন জায়গায় যেন আমরা বিনা কাজে না যাই। 1961 সালে ব্রিটিশ উপনিবেশ থেকে মুক্ত হওয়ার পর 25শে ফেব্রুয়ারি জাতীয় দিবস এবং 1991 সালের 26 ফেব্রুয়ারি ইরাকি আগ্রাসন থেকে মুক্ত হওয়ার পর স্বাধীনতা দিবস হিসেবে ঘোষণা করে কুয়েত সরকার। এরপর থেকে প্রতি বছর 25 ও 26 ফেব্রুয়ারি কুয়েতের জাতীয় ও স্বাধীনতা দিবস হিসেবে পালন করা হয়। সময় সংবাদ, কুয়েত। বৈদেশিক মুদ্রার রিজার্ভে নতুন মাইলফলক বাংলাদেশের, যার পেছনে বিদেশের মাটিতে কঠোর পরিশ্রম করে যাওয়া প্রবাসী শ্রমিকদের অবদান সবচেয়ে বেশি। দেশের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রেখে যাওয়া প্রবাসীরা শেষ বয়সে প্রবাসী ভাতা চালুর দাবি জানিয়েছেন। সৌদি আরবের রিয়াদ থেকে আরিফুর রহমানের রিপোর্ট।
প্রবাসীদের পাঠানো রেমিটেন্সের উপর ভর করে বৈদেশিক মুদ্রার রিজার্ভ প্রথমবারের মতো 4,400 কোটি মার্কিন ডলার ছাড়িয়েছে। এই অর্জন সম্ভব হয়েছে প্রবাসে থাকা কোটি বাংলাদেশের হাড়ভাঙা শ্রমের বিনিময়ে। বিশ্বের বিভিন্ন দেশে কঠোর পরিশ্রম আর সততার মাধ্যমে নিজ দেশের উন্নয়নে বৈধ উপায়ে রেমিটেন্স পাঠালেও অনেক ক্ষেত্রেই অবহেলিত থাকেন প্রবাসীরা। বাংলাদেশের যে আমি যে জায়গাটা নিছি এটা আজকে ভূমিদস্যুরা আমার জায়গাটা দখল করে নিয়ে গেছে। রেমিটেন্সে বাংলাদেশের এই রেকর্ড অতীতের যে কোনো সময়ের চেয়ে বেশি। এর আগে 4,300 কোটি ডলার ছড়ায় গত বছরের 15ই ডিসেম্বর। দেশের এমন অর্জনে অবদান রাখায় বিদেশের মাটিতে কর্মজীবন শেষে দেশে ফিরে অবসরকালীন প্রবাসী ভাতা চান সৌদি প্রবাসীরা। সরকার আমাদের এই সমস্ত যারা অসহায় বিদেশ থেকে অসহায় হয়েছে চলে যায় দেশে বিভিন্ন পরিবার নিয়ে চলতে পারেন, সরকার যে আমাদের একটা ভালো পদক্ষেপ নেয়। প্রবাসীদের পাঠানো বৈদেশিক মুদ্রার রিজার্ভ দিয়ে 11 মাসের বেশি আমদানি ব্যয় পরিশোধ করা সম্ভব হবে বলে মনে করছেন ব্যাংক সংশ্লিষ্টরা। 2020-21 অর্থ বছরের প্রথম মাস জুলাইয়ে 2.6 বিলিয়ন ডলারের রেমিটেন্স এসেছিল, যেটি ছিল যে কোনো সময়ের তুলনায় সর্বোচ্চ। আরিফুর রহমান, সময় সংবাদ, সৌদি আরব। নিউজিল্যান্ড সফরে টাইগারদের স্কোয়াডে থাকা 7 জন এই মুহূর্তে বাংলাদেশের সেরা পেসার, এমনটাই মন্তব্য করেছেন পেসার শফিউল ইসলাম। নিউজিল্যান্ডের কন্ডিশন যে কোনো দলের জন্যই চ্যালেঞ্জিং। ব্ল্যাক ক্যাপদের কন্ডিশন বিবেচনায় নির্বাচক প্যানেল 20 জনের স্কোয়াডে রেখেছেন 7 পেসার। মুস্তাফিজ, তাসকিন থেকে হালের হাসান শরীফুল। স্কোয়াডে থাকা পেসারদের আত্মবিশ্বাস কিছুটা হলেও বাড়বে এই সিনিয়র পেসারের মন্তব্যে। মুস্তাফিজ তো পারফর্ম করছে, ওয়েস্ট ইন্ডিজের সাথে ওয়ানডেতেও ভালো পারফর্ম করছে। যেই 7 জন পেস বোলার আছে অবশ্যই বাংলাদেশের অ্যাট দিস মোমেন্ট বেস্ট পেস বোলার, বাংলাদেশের ওয়ানডেতে বা সাদা বলে বলেন বাংলাদেশের এই 7টাই সেরা বোলার। আপনার বঙ্গবন্ধু টি20 হয়েছে, তারপর প্রেসিডেন্ট কাপ হয়েছে, এরা পারফর্ম করছে, সবাই পারফর্ম করছে। পরিসংখ্যান হাতড়ে দেখলে সে সাহসটা আবার উবেও যেতে পারে। বলতে গেলে হারানোর কিছুই নেই। 2007 থেকে মোট 4টা দ্বিপাক্ষিক সিরিজ খেলতে নিউজিল্যান্ড সফর করেছে বাংলাদেশ। সঙ্গে 2015 আইসিসি বিশ্বকাপের ম্যাচ যোগ করলে স্বাগতিকদের মাটিতে মোট 13 ম্যাচের সবকটিতেই হেরেছে লাল সবুজরা। বিষয়টা জানা আছে শফিউলেরও। তারপরও সাদা বলে বাংলাদেশের যে সামর্থ্য আছে তার উপর পূর্ণ আস্থা রাখছেন ইনজুরিতে থাকা এই পেসার। আমাদের বাংলাদেশ বেস্ট টিমটাই গেছে, 7টা পেস বোলার সুন্দর একটা কম্বিনেশন করেই গিয়েছে। আশা করি ভালো কোনো রেজাল্ট পাবো। সত্য কথা বলতে নিউজিল্যান্ডের কন্ডিশনে যে কোনো দেশই যে নিউজিল্যান্ডের কন্ডিশনে খেলাটা, তো সিরিজটা ইজি হবে না, কিন্তু আমার বিশ্বাস যে ওয়ানডে টি20তে ভালো করবে বাংলাদেশ। ডানেডিনে 20 মার্চ 3 ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে মাঠে নামবে তামিম বাহিনী। জুম্মান সাদিক, জ্যাভলিন, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরও একবার। কোনো ঘোষণা ছাড়াই হঠাৎ খুলনা থেকে 18 রুটে বাস চলাচল বন্ধ। বিএনপির বিভাগীয় সমাবেশ কেন্দ্র করে এমন কাণ্ড, দাবি নেতাদের। এ ছিল প্রবাসের সময়। সঙ্গে থাকুন সময়।